সুদেবের থেকে চড় খেয়ে বাড়ি ছেড়ে অনুভবের কাছে গেল লাজু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লাজুর শরীর অসুস্থ বলে লাজুকে নিজের গাড়িতে করে বাড়ি দিয়ে আসতে চাইছে অনুভব। কিন্তু লাজু বলে, তুমি আমার জন্য আর কত কষ্ট করবে বলো তো, আমার তো খুব খারাপ লাগে। অনুভব বলে, তোমার জন্য এই কষ্টটা করতে পারলে আমার যে আবার খুব ভালো লাগে। আর শোনো, বেশি পাকা পাকা কথা বলতে হবে না তোমাকে, তোমার শরীর এখন অনেকটাই অসুস্থ, তাই তুমি কিন্তু বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে, এক্সট্রা কোনো কাজ করবে না। কথাটা মাথায় রেখো লাজু, তুমি কিন্তু ডাক্তার, হবু ডাক্তার, তোমার নিজের শরীরকেও কিন্তু ততটাই যত্ন করতে হবে যতটা তুমি ঠিক পারবে। দেখো, একটা কথা মনে রাখবে, তোমার কিছু হয়ে গেলে কিন্তু কারোর কিছু যায় আসবে না ওই পরিবারের, তাই ওরা তোমাকে দিয়ে খাটিয়ে নিতে চাইবে। এরপর লাজু সবটাই বুঝতে পারে আর বলে, কি করব আমি, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি যতই মারধর খাই আমাকে ওখানেই থাকতে হবে। অনুভব বলে, কে বলেছে তোমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি আছি তো। মনে মনে ভাবে লাজু, তুমি সেই জায়গাটা ডিজার্ভ করো যেখানে আমি তোমাকে অনেক কেয়ার করব, অনেক ভালোভাবে রাখতে পারবো। সত্যিই তো, তোমার সাথে যা যা হয়েছে সবটাই খুব আনফর্চুনেট হয়েছে, কিন্তু আমি মানতে পারি না যে তোমার ওই গ্রামে ফিরে যাওয়াটা। কত ট্যালেন্টেড মানুষ তুমি একজন, পড়াশোনা করে তুমি নিজের ভবিষ্যৎটা গোছাতে চাইছো, কিন্তু কিছু মানুষ আছে যারা তোমার এই ক্রেডিটকে কোনো দিন মানতে পারবে না, তোমাকে দিয়ে খাটিয়ে নেবে। এরপরে লাজু বলে, এখানেই দাঁড়াও, আর বেশিটুক নিয়ে যেতে হবে না, আমি এখান থেকেই চলে যেতে পারবো। অনুভব বলে, তোমার বাড়ি তো এখান থেকে অনেকটাই দূরে, তুমি এখানে নামলে কি করে হবে, আমি তোমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। কিন্তু লাজু বলে, না না, তুমি বাড়ি পর্যন্ত গেলে অনেক ঝামেলা হতে পারে, তুমি তো জানোই সবাইকে, গ্রামের মানুষজন কোথা থেকে কি দেখে নেবে, তারপর একটা অনর্থ কাণ্ড বেঁধে যাবে, তার থেকে বরং আমি চলে যাই, আমি যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। অনুভব বলে, তুমি পারো বটে, কে কি বলবে এইসব ভেবে তোমার কি লাভ হবে বলো তো। শোনো, একটা কথায় মাথায় রাখবে যে আমি সবসময় তোমার সাথে আছি আর থাকবো, কেউ তোমাকে আলাদা করতে পারবে না আমার থেকে। এর মধ্যেই গ্রামের একজন দেখে নিয়েছিল আর ভাবে সুদেবের কানে এই সমস্ত তুলে দেবে। এরপরে লাজুকে জলের বোতলটা দিয়ে দেয় আর বলে, তুমি এতটা রাস্তা আবার যাবে, জলটা সাথে রাখো, জলটা কিন্তু পরিমাণ মতো খাবে, বুঝেছো? লাজু বলে, এটা তো তোমারও লাগবে, তুমি রেখে দাও। অনুভব বলে, না, এটা আমার লাগবে না, তুমি নিয়ে যাও না। আর তুমি আমার জন্য এত ভেবো না, তুমি নিজেকে নিয়ে এবার একটু ভাবতে শেখো তো, অনেক হয়ে গেছে, কেন যে এইগুলো করো বুঝি না, নিজের যত্ন নাও। এরপরে লাজুকে একটু এগিয়ে দেয় অনুভব, আর তারপর অটো করে লাজু বেরিয়ে যায়। অনুভবের তো অনেক খারাপ লাগে আর বলে, চাইলেও তোমাকে আমার কাছে ধরে রাখতে পারি না, কেন যে পারি না এর উত্তরই শুধু খুঁজে বেড়াই। এর মধ্যেই লাজু বাড়িতে চলে গেছে। তখনই লাজুর বড় যা গৌরী বলে, ওই তো লাজু চলে এসেছে। লাজু, তোমার শরীরের এই কি অবস্থা হয়েছে, চোখ মুখের দিকে তো তাকানো যাচ্ছে না, একেবারে শরীরের অবস্থা খুবই খারাপ। তখনই দীপা বলে, সত্যি ছোট বৌদি, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ঠিক কতটা অসুস্থ। লাজু বলে, আমাকে নিয়ে ভেবো না, আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি, এখন আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। এরপরেই কমলা এসে বলে, তা তোমাকে আসতে কে বলেছিল এখানে, তোমাকে আমি বলেছিলাম যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ ঠিকই, কিন্তু এই বাড়িতে ফিরে আসবে, তুমি কেন ফিরে আসোনি? এরপর লাজু যথারীতি বলে যে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, আর সেটা তো তোমার ছেলে জানে, সে তো আমাকে নিতে গিয়েছিল, তারপরেও আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। কমলা বলে, তোমার মতন এত রুগ্ন মেয়েকে না আমি এই বাড়িতে রাখতে চাই না। কমলার কথা শুনে লাজুর অনেক বেশি খারাপ লাগে, তবুও লাজু সবটা মেনে নিয়ে থাকতে চায় বাড়িতে, আর বলে, দেখো যা হওয়ার হয়ে গেছে, এখন তো আমার শরীর আগের থেকে অনেকটাই সুস্থ, আশা করি আর কোনো সমস্যা হবে না। কিন্তু কমলা কোনোভাবেই লাজুকে মানতে পারে না আর বলে, তোমার শরীরের কোনো গ্যারান্টি নেই, কখন যে আবার অসুস্থ হয়ে যাও তার কি কোনো গ্যারান্টি আছে? দীপা তখন বলে, মা, ছোট বৌদি এসেছে আর তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছো। এরপরে সুদেবের সাথে সেই গ্রামের লোকটা কথা বলতে থাকে আর বলে, কিরে সুদেব, তোর বউ তো দেখছি এখন বিশাল বড় মাপের মানুষ হয়ে গেছে, গ্রামে আজকাল গাড়িতে করে আসছে, ওই যে শহুরে ছেলেটা যাদের বাড়িতে কিনা তোর বউ থাকতো, সেই ছেলেটা ওকে দিয়ে গেল,
কত আদর যত্ন কত কিছু করলো আমারই সামনে, আমি তো দেখলাম খুব ভালো মতন। সুদেব বলে, মুখ সামলে কথা বলো, তুমি জানো তুমি কার সম্পর্কে কি সমস্ত কথা বলছো? তখন সেই গ্রামের লোকটা বলে, আরে বাবা, তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুই এক কাজ কর, তুই তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর, অবশ্য সে উত্তর হয়তো দেবে না। আচ্ছা, যদি তাদের মনের মধ্যে কোনো পাপই না থাকতো, তাহলে সেই ছেলেটা গাড়ি করে এত দূর এলো, তারপর লাজুকে কেন এইভাবে অটোতে তুলে দিল? কেন সে বাড়ি পর্যন্ত নিয়ে গেল না? কিসের জন্য, কিসের ভয় সে পেয়েছিল? এরপর সুদেব বুঝতে পারে যে যে কথাগুলো বলছে সেগুলো বাজে ইঙ্গিতে বলছে। লাজুকে গিয়ে সে জিজ্ঞেস করবে। এরপর লাজু বলে, তোমার ছেলে যদি আমাকে নিয়ে আসতো সেদিন তাহলেই তো হয়ে যেত, কিন্তু ও বলল 2 ঘন্টার বেশি ও থাকতে পারবে না, তাই আমাকে তো 2 ঘন্টার বেশি থাকতেই হতো। কমলা বলে, এই শোনো মেয়ে, আমার না তোমার সাথে এসব কথা বলার কোনো ইচ্ছাই নেই, তোমার যা ইচ্ছা তুমি করো, গিয়ে যাও। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল সুদেব, আজকে লাজুকে গিয়ে সবটা বলবে আর লাজুকে উচিত শিক্ষা দেবে। যথারীতি বাড়িতে এসে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তুই একা একা এলি? লাজু যথারীতি বলে, হ্যাঁ। কিন্তু সুদেব বুঝতে পেরেছিল লাজু মিথ্যে কথা বলছে, তাই কষিয়ে সপাটে এক চড় মারে। যা দেখার পর দীপা, গৌরী আর কমলা 3 জনাই পুরো অবাক হয়ে যায়। লাজু তখন বলে, তুমি আমার গায়ে হাত তুললে কেন? এইটা কিন্তু তুমি ঠিক করলে না। সুদেব বলে, বেশ করেছি, প্রয়োজন পড়লে আবারও মারব, কিন্তু তুই এই অন্যায়গুলো কেন করিস? কিসের জন্য করিস বল? তুই কেন মিথ্যে কথা বললি? তুই তো এসেছিলিস ওই লোকটার গাড়িতে করে, তারপরেও তুই মিথ্যে কথা বললি কেন? এরপরে কমলা বলে, বলেছিলাম না আমার ছেলেটা হচ্ছে বোকাশোকা, ও কলকাতায় ওর বউকে যেতে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। তখনই দীপা বলে, ছোটদা, তুই বৌদির গায়ে হাত তুললি কেন? তুই তো নিজে যাসিনি আনতে, তার উপরে যদি আবার কেউ দিয়ে যায় সেটা নিয়ে অশান্তি করছিস। এরপরে সুদেব বলে, বেশ করেছি, যা করেছি একদম ঠিক কাজ করেছি। তখন লাজু বলে, তোমার যদি মনে হয়ে থাকে তুমি এটা ঠিক করেছো, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, আজই আমি সমস্ত সম্পর্ক শেষ করে এখান থেকে চলে যাব। কমলা বলে, জানতাম তো তুমি এমনটাই করবে, এই জন্য সুদেব তোকে বলেছিলাম বউকে পড়তে পাঠাস না, শুনলি না আমাদের কথা। আর দেখ, এখন শিক্ষা হলো তো। লাজু ভাবে এইভাবে আর চলতে পারে না, একটা না একটা সময় তাকে তো বেরোতেই হতো, তাই আজই সে বেরিয়ে যাবে, আর কোনো রকমের কোনো বাধা বিপত্তি সে শুনবে না। অন্যদিকে অনুভব বনলতাকে একদম উচিত কথা শুনিয়ে দেয় আর বলে, শোনো, লাজুর পিছনে না এরকম লেগে তুমি নিজের ভবিষ্যৎটা নিজে গোছানোর প্ল্যান করো, কারণ আমার মনে হয় তোমাকে আর এই বেশি দিন এই বাড়িতে থাকতে হবে না। শোনার পরেই বনলতা ভয় পেয়ে যায়, বুঝতে পারে লাজু হয়তো তাহলে এখানেই আবার ফিরতে চলেছে।